গাইস ফাইনালি আমরা সেই হিমালয় পাহাড় যে বরফের কাঞ্চনজঙ্ঘা সেটা দেখতে পারলাম। ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, হয়তো আরেকটু ওয়েদার ভালো হলে আরেকটু ভালো দেখা যাবে। তো আমি এখানে ঘুরে আপনাদের সব কিছুই দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সাথে আছে আমি শেখ শিপন। আজকে আমার গন্তব্য স্থান সেই আপনারা জানেন যে বিশ্বের দ্বিতীয়তম পর্বত শৃঙ্গ, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে তো আমাকে অবশ্যই তেঁতুলিয়া যাইতে হবে, কারণ তেঁতুলিয়ার ডাক বাংলো থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আজকে আমরা পাংশা থেকে বাসে চললাম। বাসে চড়ার পরে আমরা এখন যাব কুষ্টিয়াতে। তো গাইস, কুষ্টিয়াতে যাওয়ার পরে আমরা চোরহাসে নামলাম। নামার পর চোরহাস থেকে বাসে চড়ে আমরা নাটোর যাব। তো নাটোর যাওয়ার পথে আপনারা দেখছেন যে লালন শাহ সেতু পার হচ্ছি। তো আমরা নাটোর যাওয়ার সময় একটা বাসে উঠলাম, সেটা হলো নাটোরের বাস ছিল। সে বাসে ওঠার পরে আমরা নাটোর স্টেশনে চলে আসলাম। এখানকার হোটেলে একটু ঘুরলাম, স্টেশনে ঘুরলাম। তো হোটেল থেকে ঘোরাঘুরি করে অনেক কিছু দেখলাম। দেখার পরে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আসলে আমি খুবই ক্লান্ত ছিলাম, যেহেতু আমাদের একটাই আমাদের ট্রেন ছিল। তো ট্রেনটা রেট হওয়ার কারণে 1:30 বেজে গেছিলো। তো আমি কিছু সময় ধরে খুবই সমস্যার মধ্যে ছিলাম। পরে আমি এক পর্যায়ে ঘুমা গেছি। আমার যে সাথে বড় ভাই ছিল, সে দেখছে যে আমাকে ভিডিও করেছে। তো আজকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা সম্বন্ধে সব কিছু বলবো এবং দেখাবো। সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, ফাইনালি আমরা নাটোর স্টেশনের পাশে হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন নাটোরের কিছু বৈশিষ্ট্য আছে। আপনারা জানেন যে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এইটা হলো সেই কাঁচাগোল্লা। এটা হলো সেই 100 গ্রাম 50 টাকা। তো আমি দেখি কাঁচাগোল্লার কি রকম টেস্ট। মোটামুটি ভালো। তো সবাই নাটোর আসতে পারে, অবশ্যই কাঁচাগোল্লা খাবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো আমাদের ট্রেন চলে আসলো। আমরা আছি নাটোর স্টেশনে। এখান থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা এখন বেরোবো। এটা হলো আমাদের ট্রেন। এখন বাজে 1:30। তো এই স্টেশনে প্রায় 4.5 ঘন্টা মতন আমরা ওয়েট করার পরে আমাদের ট্রেন আসলে সবাই আমাদের সাথে থাকবেন। তো গাইস, ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আমাদের ট্রেনটার নাম ছিল দুরন্ত ট্রেন। তো আসলে নাটোর থেকে আমাদের ট্রেন ভাড়া ছিল 570 টাকা। তো আমি যেহেতু ঘুমায় গেছিলাম, ভোরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে জানালা দিয়ে অমায়িক কিছু দৃশ্য, গ্রামের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা ধীরে ধীরে চলছে এবং চারিদিকে কুয়াশা। আসলে সারা রাত আমি সেরকম ঘুমাতে পারি নাই, কারণ 1:30টার সময় ট্রেনে ওঠার পরে আসলে আমার সেরকম ঘুম হয় নাই। আমার মনের ভিতর শুধুই ঘুরপাক খাচ্ছিল যে কখন আমি দেখব সেই সুন্দরতম সেই কাঞ্চনজঙ্ঘা, কখন আমি সেখানে যাব, সেখানে যাওয়ার পর আমি কখন সেখানে ঘুরবো এবং দেখবো। আসলে মনের ভিতরটা আমার সব সময় কেমন যেন নাড়াচাড়া দিচ্ছিল। আসলে এটাই ছিল প্রথম আমার এই পঞ্চগড় তেতুলিয়া আসা। আসলে আমি আগে কখনো আসি নাই, এজন্য আমার ভিতরটা সব সময় খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল আমি কখন দেখবো সেই কাঞ্চনজঙ্ঘা। তো আজকে আপনাদের অবশ্যই দেখাবো আমাদের ভিডিওর সাথে, অবশ্যই আপনারা। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই নাটোর রেল স্টেশন থেকে পঞ্চগড় রেল স্টেশন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক খোলামেলা পরিবেশ রেলের। তো গাইস, এখন আমরা যাব তেতুলিয়ার উদ্দেশ্যে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। আমি আপনাদের এই স্টেশনটা একটু ঘুরাইয়া দেখাবো। এই যে আমার সাথে আছে বড় ভাই মিজান ভাই, সে মোবাইল নিয়ে ব্যস্ত আছে তার ফটো তোলার জন্য। তো গাইস, আমাদের এখন রেল ওভারব্রিজ পার হওয়া লাগবে, কারণ ওই পাশে দিয়ে আমাদের সিএনজি অথবা বাস বা অটোতে করে যাইতে হবে। তো সবকিছু আপনাদের দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকবেন।
ট্রেনটা দেখতেছেন, এই ট্রেনটাতে আমরা আসছি। আসলে উপরের ভিউটা অনেক সুন্দর। এখানে যারা আসে প্রত্যেকটি মানুষই এখান থেকে ভিউটা নেয় এবং এখানে ফটো তোলে। আসলে পঞ্চগড় একটা আলাদা একটা জায়গা। তো সবাই আপনারা ভিডিওর সাথে থাকবেন, আপনাদের দেখাবো। সবাই দেখতে পাচ্ছেন যে যে ট্রেনটা এই মুহূর্তে চলে যাচ্ছে এটা হলো ঢাকা কমলাপুর যাবে। কারণ এখান থেকে ঢাকা দিয়ে যাওয়া যায়, এখান থেকে ঢাকা যাইতে কত টাকা খরচ বা ঢাকা থেকে এই জায়গায় আসতে কত টাকা খরচ সবই আপনাদের বলবো। এটা হলো মূলত সেই পঞ্চগড় রেল স্টেশন। বেশি একটা বড় না, কিন্তু যতটুকু থাক অনেক অনেক সুন্দর স্টেশন। আমার ফার্স্ট পঞ্চগড় আসা। আর আপনারা তো জানেন যে পঞ্চগড় বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন আর আপনাদের দেখাবো। তো গাইস ফাইনালি আমরা একটা এই যে অটো রিজার্ভ নিলাম। আমরা এখন পঞ্চগড় রেল স্টেশন থেকে আমরা তেতুলিয়া ডাক বাংলো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। তো যাইতে 5 থেকে 6টা স্পট আছে, ভাই আমাদের ঘুরায় দেখাবে। ভাইয়ের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো এবং ভিডিওতে ভাইয়ের নাম্বার দেবো এবং ভাইয়ের নাম বলবো। আপনারা যদি পঞ্চগড় যদি আসেন ঘুরতে, অবশ্যই ভাই স্টেশনে এই সকালে বাইক পাবেন, আপনারা বাইকে ফোন দেবেন। আর সব থেকে বড় কথা যে আমরা যাইতে যে 5-6টা যে স্পটগুলো আছে আমরা দেখবো। আর জানি না আসলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা। তো আসলে সারাটা রাত আমি ঘুমাই নাই, আমার শুধু কাঞ্চনজঙ্ঘা আমাকে হাতছানি দিতে কখন ভোর হবে আর কখন যাবো। যেহেতু ট্রেন ছিল রেট, এ কারণে আমরা সকাল সকাল পৌঁছাতে পারি নাই। তো ভাইকে আমরা 400 টাকা দিয়ে রিজার্ভ করেছি। এর চেয়ে কমেও পাবেন, এর চেয়ে বেশিও পাবেন। হয়তো ভাই আসলে এখানে হয়তো জানি না ভাই আমাদের কাছ থেকে কম নিতে না বেশি নিতে। তো যাই হোক, আপনারা আসার পর এখান থেকে ভাইয়ের সাথে কথা বলে আপনারা যেভাবে আপনাদের পথে যাবেন, তো ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, আমরা যে ব্রিজটা পার হচ্ছি ছোট্ট একটা নদী, এই নদীটার নাম হলো করাতিয়া নদী। তো আসলে নদীটা অনেক সুন্দর, ছোট হলে পরে নদীর সৌন্দর্য, নদীর রূপ আসলে খুবই ভিউটা ভালো ছিল। তো ভিডিওর সাথে সবাই থাকবেন আপনাদের। তো গাইস, এখানে যারা ঘুরতে আসে এই পঞ্চগড় রেল স্টেশন থেকে যখন তেতুলিয়া বাংলোর দিকে যখন যায়, তখন তারা বেশিরভাগ মানুষ এই হোটেল থেকে নাস্তা সারে। তো আমরা এখান থেকে সকালের নাস্তা সারবো, সবাই ভিডিওর সাথে থাকবেন।
গাইস আমরা পঞ্চগড় তেতুলিয়া যাইতে এখানে একটা খোলামেলা একটা পার্ক, অনেক সুন্দর। তো আসলে এটা হলো পঞ্চগড় মুক্ত চলন পার্ক। তো দেখা যাক এখানে কি আছে, একটু এখানকার ভিউটা আমরা দেখবো। তো ভাই একটু নিচে নামি চলেন। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কি আছে। তো এই যে আমার পিছে দেখতেছেন অনেক সুন্দর একটা লাভ, এখানে ছবি উঠাচ্ছে। আর কিছু ছোট একটা পাশে চার টিলা আছে, চার বাগান আছে কিছু, ভালোই, মোটামুটি খারাপ না। তো এখানকার ভিউটাও অনেক সুন্দর, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, দেখেন। আপনারা চাইলে এখানে বসে ফটো তুলতে পারেন, কথা বলতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা আমি দেখাচ্ছি। তো গাইস আমার পিছে যে ছোট্ট একটা নদী দেখতেছেন, এই নদীটা আসলে এখানকার পানি একেবারে একেবারে চকচকে। হয়তো পাহাড় থেকে হয়তো মনে হয় কোনো ঝর্ণা বা কোনো আসামের ঢল আসতেছে। তো আসলে ওইদিকে আর আমি যাব না, এখন আমাদের এখান থেকে আবার যাইতে হবে তেতুলিয়া, যেহেতু আমরা ইজি বাইক রিজার্ভ করে আসছি। তো সবাই আপনারা ভিডিওর সাথে থাকবেন, আজকে আপনাদের দেখাবো। তো গাইস আমি যেই জায়গায় দাঁড়া আছি, এই কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের অনেক জায়গা থেকে দেখা যায়। আমি যেই জায়গায় দাঁড়া আছি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, যদি দেখা যেত। পঞ্চগড় রেল স্টেশন থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি ভালোভাবে দেখা যায়। তো জানি না আমাদের ভাগ্যে কি আছে, এই জায়গা থেকেও সেটা দেখা যায়, তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা মানুষ যেহেতু যাই সেই ডাক বাংলোর দিকে, আমরা ওই দিকে যাচ্ছি। তো আমাদের ভিডিওর সাথে আপনারা সবাই থাকবেন। তো গাইস এখানকার একজন, তো এখান থেকে 2 দিন আগে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল। তো চাচা বলতেছে হয়তো আজকে যদি তোমাদের ভাগ্য ভালো হয় তো দেখা যাইতে পারে। তো আসলে সারাটা রাত ঘুমাতে পারি নাই, যে এই কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে ছটফট করেছি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে। আসলে এত দূর আসে যদি সেটা যদি না দেখা যায় তাহলে তো বোঝেনি কেমন লাগে। আর আপনাদের দেখাতে নিয়ে আসছি, তো আপনি আশাবাদী যে হয়তো বিকেলে দেখা যাইতে পারে? এইরকম ওয়েদার যদি আল্লাহ ইয়া করে বিকেলে দেখা যাইতে পারে। তো সবাই দেখবেন। আপনারা ভিডিওর সাথে থাকবেন। কুয়াশাটা বেশি তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কুয়াশার আর এখান থেকে তো ভালো পরিষ্কার মতন মনে হয় দেখা যায়। একেবারে ঝলমলা দেখা যায়, একবারে মনে হয় যে একেবারে ঝলমলা দেখা যায়। Guys, আমরা পঞ্চগড় থেকে তেতুলিয়ার উদ্দেশ্যে যাইতে অনেক কিছু দেখলাম। এটা হলো ডাহুক নদী, এই দেখেন যে কিভাবে তারা নদী থেকে পাথর উঠাচ্ছে, আমি আপনাদের দেখাবো।
এই আমার পিছে দেখতেছেন নদীর এই সাইডটাও পাথর উঠাচ্ছে দেখেন। আমি একটু জুম দিয়ে আপনাদের দেখাবো, সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস দেখেন এখানকার মানুষ অনেক কিছুর উপরে তাদের জীবিকা অর্জন করে। কারণ দেখেন যে এখানে এই নদী থেকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যেসব পাথর দেখেন, আসলে মূলত সিলেট, পঞ্চগড় এখান থেকেই এই সারা বাংলাদেশে পাথর সাপ্লাই হয় এবং বাইরের দেশ থেকেও আসে। তবে এখানেও মোটামুটি অনেক পাথর পাওয়া যায়। দেখেন তারা কিভাবে পাথর উঠাচ্ছে নদী থেকে। এই নদীটার নাম হলো ডাহুক নদী। তো এখানে প্রচুর পরিমাণ পাথর আছে। দেখেন ছোট্ট নদী, হয়তো পাহাড় থেকে নদীর ঢল আসতেছে, যে ঝর্ণা, যে চিকচিকি পানি, মানে অসাধারণ একটা অনুভূতি। আসলে যদি আপনাদের দেখাবার পারতাম, এই যে শ্রমিকেরা তারা কিভাবে, তারা দেখেন অনেক মানুষ মিলে পাথর উঠাচ্ছে। পঞ্চগড় যেহেতু দেশের একেবারে শেষ দিকে, আসলে এখানকার প্রকৃতির সৌন্দর্য বলে কখনো মানে বোঝানো যাবে না। যদি আমার সাথে থাকতো অবশ্যই আপনাদের নিয়ে আসতাম। তো গাইস দেখেন পিছনের ভিউটা কি একেবারে অসাধারণ। এখান থেকে শত শত হাজার হাজার মানুষ প্রতিটা দিন এখান থেকে পাথর উঠে তাদের জীবিকা তারা এখান থেকে যোগায়। তো আসলে এই যে আমার ভাই আছে, ভাই আপনার কেমন অনুভূতি? সুন্দর লাগছে, নতুন অভিজ্ঞতা। তো অবশ্যই আপনারা আসবেন, ঘুরবেন, আপনাদের মন ভালো থাকবে। কারণ প্রকৃতি দেখলে সবসময় ব্রেন পরিষ্কার থাকে। তো ভিডিওর সাথে সবাই থাকবেন। তো গাইস আমরা এখন যে জায়গায় দাঁড়া আছি এটা হলো ছোট দলুয়া, এটা চলে গেছে তেতুলিয়া, আর এটা চলে গেছে 0 পয়েন্ট। তো আমরা এখন তেতুলিয়ার দিকে যাচ্ছি, কারণ এই তেতুলিয়ার এই সড়কটা একেবারে ইন্ডিয়ার মাঝখান বলতে একেবারে ইন্ডিয়ার পাশ দিয়ে চলে গেছে ঘেঁষে। তো আমরা এটি দিয়েই যাব। তো আপনারা চাইলে এখানে আসার পরে আপনারা 0 পয়েন্টেও যেতে পারেন, তেতুলিয়াও যাইতে পারেন। তো আমরা প্রথম তেতুলিয়ার দিকে যাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইজি বাইক, আর এটা হলো ইন্ডিয়ার চা বাগান, আর এটা হলো বাংলাদেশ। তো আসলে গাইস দেখেন যে এখানে অনেক মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত। আমরা এখন যাব, তো আপনারা দেখবেন। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই, এটাও একটা সীমান্ত, কারণ এখানে আপনাদের দেখাচ্ছি, এই দেখেন MP 436 বাংলাদেশ। তো আসলে গাইস এখানে ইন্ডিয়ার মধ্যেও ঢোকা যায়, কারণ এখানে ইন্ডিয়ার শ্রমিকরা অনেক চার পাতা তোলে। কারণ একটা জায়গায় শুধু এই যে এই জায়গাটা পঞ্চগড়ে যে এখানে ইন্ডিয়ার মধ্যে দেখা যায়। তো গাইস দেখেন যেটা এটা M436 ইন্ডিয়া। তো আসলে আমরা এখন পুরোটাই ইন্ডিয়ার মধ্যে আসছি। এই যে এটা হলো ইন্ডিয়ার চা বাগান। দেখেন অনেক মানুষ এখানে পিক তোলার জন্য অস্থির। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এখানকার ভিউটা অনেক সুন্দর। এই যে ভাইরা আমরা একসাথে আসছি, ভাইরা আমাদের আগে আসছে। তো এক ভাই আছে আমাদের দেশীয় ভাই, রাজবাড়ি কালুখালী থেকে আসছে। তো আসলে এই দেখেন হাজার হাজার শ্রমিক এখানে চার পাতা সংগ্রহ করতেছে। আমি আপনাদের জুম দিয়ে দেখাবো। আসলে এখন আমি পুরোটা ইন্ডিয়ার মধ্যে আপনাদের দেখালাম। এদের সবাই বাড়ি ইন্ডিয়াতে। এই যে তার কাটা, এরা আপনার আধার কার্ড জমা দিয়ে এখানে আসে, এখানকার আসার পরে এখানে তারা কাজ শেষ করে আবার আধার কার্ড জমা দিয়ে চলে যায়। দেখতেছেন যে কত সুন্দর একটা ভিউ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস দেখেন যে তারা
কিভাবে চায়ের পাতা সংগ্রহ করতেছে দেখেন। গাইস দেখেন যে কি অসাধারণ একটা ভিউ, যে তারা আসলে এখানে এই সেই অরিজিনাল যে চার পাতা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই 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 চাটাই আমরা আসলে খাই। এখানকার চা, এখানে অরিজিনাল যে চা সেটা পাওয়া যায়। এখানকার চা খুবই মজা, কারণ আমরা পঞ্চগড় থেকে আমরা খেয়ে আসছি। আর আসলে আমরা এখন পুরোটাই ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া যারা এরা আধার কার্ড জমা দিয়ে এরা এখানে কাজ করতে আসছে। এই যে তার কাটা, ওই যে বিএসএফ ক্যাম্প, এটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে। দেখেন তারা চার পাতা সংগ্রহ করতেছে। দিদি তোমরা ইন্ডিয়া কোন জায়গা থেকে আসছো? ইন্ডিয়া থেকে আসছো কোন জায়গা থেকে? মানে ইন্ডিয়া তোমার ইয়ের নাম কি জেলার? উত্তর দিনাজপুর। তারা ইন্ডিয়ার উত্তর দিনাজপুর জেলা থেকে আসছে। তারা এখানে কাজ শেষ করে তাদের আধার কার্ড নিয়ে আবার চলে যায়। এখানে যারা সকালে যখন কাজে ঢোকে তখন আপনার বিএসএফ এর কাছে তারা আধার কার্ড জমা দিয়ে তারা আসে কাজ করে। এরা আসছে উত্তর দিনাজপুর থেকে। আসলে খুবই ভালো লাগলো। দেখেন প্রকৃতির যে ভিউ একেবারে অসাধারণ, মানে কি বলবো। তো এই যে আমার ভাই ব্রাদার অ্যাংলং ভাই, আপনার অনুভূতিটা কি এই জায়গায় এসে? আপনি ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ায় চলে আসলেন একেবারে ইন্ডিয়ার মধ্যে। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে থাকার আনন্দটাই অন্যরকম। আমরা আসলে এই আনন্দ অনুভূতি না আসলে বোঝা যায় না। আসলে যে ইন্ডিয়ার মাটিতে এসে দাঁড়িয়ে থাকা, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার মাটিতে এসে ঘোরা, এটা আলাদা ধরনের একটা আনন্দ। তো গাইস আমি আরেকটা কথা বলি, আমার একটা বন্ধু আছে, ও আমার সাথে কন্টিনিউ ঘোরার চেষ্টা করে, কিন্তু আসতে চায়, কিন্তু কখনো এই পর্যন্ত আসে নাই। আমি জানি না ওর সমস্যাটা কি। তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন, ও যেন বেড়াতে পারে, ঠিক আছে? তো আর এই জায়গার যে ভিউ, মানে আমি বলে শেষ করবো না, এত মানে বিউটিফুল এক কথায়। তার উপরে তো আর কিছু নাই, আসলেই অসাধারণ। দেখেন যে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ এখান থেকে সব সময় কথাবার্তা তারা বলতে পারে। এই যে দিদিরা আসছে, অনেক ভালো, তাদের সাথে কথা বললাম। এখানকার প্রকৃতি সৌন্দর্য খুবই ভালো। তো গাইস আসলে এটা এমনই একটা সুন্দর জায়গা যে এখান থেকে আমাদের যাইতে মন চাচ্ছে না। এখানকার প্রকৃতি সৌন্দর্য, আসলে আমি নিজেই এখানকার প্রকৃতির প্রেমে পড়ে গেছি। আর সবচেয়ে বড় কথা যে এখানে হাজার হাজার বিঘা শুধু এই চা। আপনারা দেখেন অনেক বড় একটা জায়গা। আসলে এখানে অনেক মানুষ আসে, সকাল থেকে অনেক মানুষ আসছে। আর এই যে ইজি বাইকগুলো দ্বারা আছে, আপনারা দেখানোর চেষ্টা করতেছি ওই যে রাস্তায়, তারা আছে বাংলাদেশের ভিতর। আর ইন্ডিয়া যদি কাছ থেকে যদি আপনারা কখনো দেখতে চান তাহলে এই জায়গায় আপনাদের আসতে হবে, কারণ এই যে তারা আসছে, তো বললাম আসলে এরা সকালে আসে এবং কাজ শেষ করে তারা চলে যায়। তো আজকে এখান থেকে আমরা বিদায় নেব, আর একটা জায়গায় যাব। তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। হ্যাঁ, তো গাইজ ফাইনালি আমার কালুখালীর ভাই, তার সাথে এখানে আসার পর পরিচয় হলো। আসলে আমরা অনেক সময় ধরে একই সাথে ঘোরাঘুরি করতেছি, কিন্তু জানি না, হয়তো আমার আঞ্চলিক ভাষা সে বুঝতে পারছে। কিছু সময় আগে আমাদের পরিচয় হয়েছে। তো ভাইও আমাদের মতন ঘুরতে আসছে। আর এই জায়গা ভাইয়ের দুইটা বোন, আমার ফ্রেন্ডের দুইটা বোনের বিয়ে আপনার হয়েছে। ফ্রেন্ডের দুইটা বোনের বিয়ে আছে, তারা আসছে, কারণ তারা আছে তাদের দুলাভাই বাড়িতে। আমরা এখনো কোনো জায়গায় উঠি নাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা আছি, দেখা যাক সাথে কত দূর ভাইয়ের সাথে থাকা যায়। তো সবাই আমাদের সাথে থাকবেন। তো গাইস ফাইনালি আবারও কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া চলে আসলাম। দেখেন এখানে আসতে কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ভিসা লাগবে না। এখানে আসার পর আপনারা ইন্ডিয়ার মানুষের সাথে কথা বলতে পারবেন, ইন্ডিয়ার ভিতর ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই আপনারা পঞ্চগড় আসলে পরে এই জায়গাটা আসবেন।
তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই তেতুলিয়া। আসলে এই তেতুলিয়ার যে বৈশিষ্ট্য সেটা হলো এই যে আমি আপনাদের দেখাচ্ছি সেই তেঁতুল গাছটা। আসলে তেতুলিয়া আসলে আপনার এখানেই নামা দেবে। এই দেখেন আমার পিছে অনেক বড়, এটাই হলো সেই তেঁতুল গাছ, অনেক বড় গাছ। আমি আপনাদের গাছের পরে দেখাবো, সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস আমি গাছের নিচে চলে আসছি, এই দেখেন যে অনেক বড় তেঁতুল গাছ। তো গাইস এটাই হলো মূলত সেই তেঁতুল গাছ, তেতুলিয়া তেঁতুল গাছ। আসলে এর ইতিহাস আর একটা আছে, হয়তো ইন্ডিয়ার কেউ এই তেতুলিয়ার নাম সেই সময় হয়তো রাখছিল, কিন্তু এখন এই তেতুলিয়া গাছ বলেই সবাই চেনে যে এটা তেতুলিয়া তেতুলিয়া গাছ। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, আজকে আপনাদের দেখাবো। ভাই আপনার নাম কি? মনির। তো মনির ভাই আপনার গাড়িতে তো চড়ে অনেক মজা পেলাম, খুব ভালো মানুষ আপনি। আপনার ফোন নাম্বারটা বলেন। 017 29 59 45 49। ঠিক আছে। তো গাইস আমার বাম হাতে দেখতেছেন এটাই সেই ডাক বাংলো। এখান থেকেই আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যেহেতু আমরা যাচ্ছি কোথায়, পাথরঘাটে, জিরো পয়েন্টে। আমরা এখন পাথরঘাটে যাচ্ছি, জিরো পয়েন্টে, কারণ ওখানে আমরা পাথর দেখতে যাচ্ছি। আমরা পরে এখানে আসার পরে তারপরে আমরা ওখানে যাবো, সাথে আমার ভাই আছে। তো আমরা বাইকে চড়ে যাচ্ছি। আসলে এ জায়গায় আসার পরে এই যে ভাইয়ের আর একজন পার্টনার, বড় ভাই, এদের ব্যবহার খুবই ভালো লাগলো। আসলেই দেখি এখানকার প্রকৃতি আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো ফাইনালি আমরা এখানকার প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমার ভাইয়ের সহযোগিতায়, আমার আর এক ভাই আছে, তো আমরা চলে আসলাম সেই জিরো পয়েন্টে। এটা হলো বাংলা বান্ধা স্থলবন্দর বন্দর জিরো পয়েন্ট। আসলে এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ একেবারে এটা একটা সীমান্ত, জিরো পয়েন্ট মানেই তো সীমান্ত। আসলে দেখেন দেখাচ্ছি গাইস, এই যে দেখছেন ওই যে জিরো পয়েন্ট। আসলে এখানকার প্রকৃতি অনেক সুন্দর, অনেক মানুষ আসছে এখানে ফটোশুট নিচ্ছে। তো আপনি শেষ করুন। এটাই হলো মূলত সেই জিরো পয়েন্ট। তো এই জায়গা আসলে আগে এক সময় আসা যেত, এখন এই জায়গা এখানকার বর্ডার গার্ডের অনুমতি ছাড়া এখন আর এখানে আসা যায় না। এদের এখানে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ায় যায়, তারপর এখানে এসে বসে। এই যে বসার জন্য অনেক কিছু আছে, এই যে দেখেন অনেক সুন্দর বসার জন্য জায়গা, অনেক জায়গা আছে। তো এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা হলো মূলত সেই জিরো পয়েন্ট। তো আমি আপনাদের দেখাচ্ছি,
তো এখানে প্রচন্ড পরিমাণ রোদ এবং ধুলা, কারণ এখানে প্রচুর পরিমাণ পাথর। এটাই হলো সেই 0 পয়েন্টটা, দেখেন এটাই হলো সেই 0 পয়েন্ট। ওইটা হলো ফুলবাড়িয়া, আর এই যে হলো তোমার বাংলা বান্ধব। তো ভাবি সবকিছু কি দেখা যাচ্ছে? কই আমার দিক ধরে, তোমার দিকে যে ভাবি সবকিছু কি দেখা যায়? দেখছেন, এইটাই সেই 0 পয়েন্ট। তো এই যে পাশে আমাদের বাংলাদেশ, এটাই সীমান্ত শেষ। এখানে আপনার ইন্ডিয়া 0 পয়েন্ট, এটা বাংলাদেশের 0 পয়েন্ট। আসলে এটাই হলো বাংলা বান্ধা 0 পয়েন্ট, কারণ এখানকার প্রকৃতি আসলেই খুবই সুন্দর। আমি আপনাদের দেখাচ্ছি। জানি না ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যারা আপনার ইন্ডিয়ার মধ্যে ঢুকবে তারাই শুধু এখান থেকে ওইদিকে যাইতে পারবে। ইমিগ্রেশন শেষ করে ওই যে পাশে আপনার বিএসএফ রয়েছে, দেখেন পাশে আমাদের বিজেপি ভাইরা রয়েছে। এই যে এখান থেকে আর মানে সামনের দিকে যাওয়া যাবে না। তো ইন্ডিয়া থেকে একটা ট্রাক আসলো বাংলাদেশের মধ্যে। হয়েছে না ভিডিও? তো গাইস, আসলে এটাই হলো সেই বাংলা বান্ধা স্থানীয় বন্দর। তো আসলে এখানে ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে এই পাশ দিয়ে ইন্ডিয়ায় যায়। এই যে পাশে এখানে বাংলাদেশের মানুষ এসে এখানে বসে। তো আসলে এটাই হলো 0 পয়েন্ট, এই যে একেবারে শেষ। এই দাগের এই পাশে আর যাওয়া যাবে না। এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ভুটান থেকে একটা গাড়ি বাংলাদেশের মধ্যে প্রবেশ করতেছে। এটা হলো ভুটান থেকে আসলো এই যে গাড়িটা, দেখেন। তো এখানে অনেক অনেক ভুটান থেকে, মিয়ানমার থেকে, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে। বাংলাবান্ধা স্থলবন্দর আসলেই খুবই একটা ব্যস্ততম জায়গা, কারণ এটা একেবারেই 0 পয়েন্ট। এই যে সেই জিরোটা দেখুন, আসলে খুবই একটা সুন্দরতম জায়গা। আসলে এই ফার্স্ট আমার এখানে আসা, আপনারা অবশ্যই আসবেন। এখানকার প্রকৃতি, এখানকার সৌন্দর্য খুবই সুন্দর। তো এই যে বড় ভাই ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত, দেখতে পাচ্ছেন। তার ছবি তোলা শেষ হবে না, সে সবসময় ফটোশুট নিয়ে ব্যস্ত থাকে। কারণ আজকে মিনিমাম আমার ভাইয়া 500টা ছবি তুলবে, মিনিমাম 500 পিক তুলবে ভাইয়া। তো ভাইয়া একটু হাসেন, হাসি দেন। হ্যাঁ ঠিক আছে, দেখছেন সে 0 পয়েন্টের ছবি না তুলে সে কখনো এখান থেকে এক পাও নড়বে না। তো আমাদের বাংলা বান্ধা 0 পয়েন্ট ঘোরা শেষ। আমরা এখন এখান থেকে বেরোবো, কারণ এখানে জানেন যে বাংলা বান্ধা স্থলবন্দরের এখানে প্রচুর পরিমাণ পাথর। আমরা পাথরও দেখব, আজকে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আমরা এখান থেকে এখন বেরোয়া নেক্সট যে জায়গা সেই জায়গায় যাব। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, আজকে আমাদের এই 0 পয়েন্ট দেখা হতো না
যদি মানিক ভাই আর রঞ্জু ভাই যদি আমাদের সহযোগিতা না করতো, তারা অনেক দূর থেকে সেই তেতুলিয়া থেকে অনেক কষ্ট করে আমাদের এই 0 পয়েন্টে নিয়ে আসতো বাইকে করে। তো ভাইদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, আমি যখন ইন্ডিয়া থেকে সিকিম ঘুরেছি, কলকাতা থেকে অনেকটা পথ জার্নি করার পর আমি সিকিম গেছি। আর আমি এখন আছি আমার বাংলাদেশে। এটা হলো তেতুলিয়া 0 পয়েন্ট, বাংলা বান্ধা 0 পয়েন্টও বলে। তো এখান থেকে সিকিম 154 কিলোমিটার ও হিমু ভুটান 286 কিলোমিটার, কাঠমান্ডু এবং নেপাল এটা হলো 494 কিলোমিটার। আসলে সিকিম, নিউ জলপাইগুড়ি, দার্জিলিং এটা বাংলাদেশের পাশাপাশি। কারণ এই হিমালয় পাহাড়ের জন্য এটা আসলে মানুষ অনেকটা বোঝে না। যদি কখনো গুগলে ঢুকে, ম্যাপে ঢুকে দেখা যায় তাহলে বোঝা যায়। তো আমরা আসলে সিকিমের পাশেই আছি। তো আজকে এখান থেকে যাচ্ছি, তবে ভিডিওর সাথে আপনারা থাকবেন। হয়তো ভিডিওটা অনেক লং হইতে পারে, আপনাদের পুরো পঞ্চগড়টা ঘুরাইয়া দেখাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, আমার পিছে দেখতেছেন হাজার হাজার টন এখানে পাথর। এই বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে অনেক নেপাল, ভুটান, সিকিম থেকে অনেক পাথর আসে এই জায়গা। বা এখানকার স্থানীয় যে নদীগুলো আছে সেখান থেকেও পাথর তোলে এখানকার শ্রমিকেরা। তো এখানে অনেক পাথর। আসলে একবারে এক কথায় যে এটা হলো পাথরের রাজ্য। তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই, আপনারা ভিডিওর সাথে থাকবেন। আপনাদের পুরো পঞ্চগড় এবং তেতুলিয়ার যে আশেপাশে যতগুলো দেখার মতন স্পট আছে সবগুলো আপনাদের ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো আমরা এখানে আসার পর এই যে আমাদের বড় ভাই রঞ্জু ভাইয়ের অনেক জ্বালালাম। এখন তার বাসায় আছি, আমরা খাওয়া দাওয়া করব। তো বাইর খুবই এ জায়গা আসার পরে খুবই জ্বালালাম। এই যে ভাবি রান্না করছে মাছ, তারপরে মাংস। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, দেখাবো আপনাদের। আমরা আছি পঞ্চগড় একেবারে সেই ডাক বাংলোর সাথে রঞ্জু ভাইয়ের বাসা। শুরু করে দেন দি। আসলে সারাটা দিন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পিছে পিছে ঘুরি। আসলে ভালো আমার সুবিধা, আমি বাইক চালাচ্ছি। অবশেষে যে আমরা এই তেতুলিয়া এসে যে বাইক চালাচ্ছি এটাও আমাদের ভাগ্য। তো আসলে আমরা দেখার জন্য খুবই মরিয়া হয়ে উঠেছি কাঞ্চনজঙ্ঘা। আসলে এখন আরেকটা জায়গা যাচ্ছি, দেখা যাক দেখা যায় নাকি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও যদি দেখি আপনাদেরও দেখাবো। আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন জানি। গান গাও।
আপনারা বড় ভাইয়ের গান শুনলেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি, দেখছেন যে 0 পয়েন্ট এখানেও আছে ডাক বাংলার সামনে, আর এই পাশে আছে তেতুলিয়া ইকো পার্ক, পঞ্চগড় সামাজিক বন বিভাগ, দিনাজপুর। তো এটাই হলো মূলত সেই ডাক বাংলার সেই গেট। আমরা এখন ভিতরে যাব। এখানে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো আমরা এখন একটু ভিতরে যাব, ভিতরটা কি আছে আপনাদের দেখাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। আসলে আমরা যে কথাটা বলি সেই টেকনাফ থেকে তেতুলিয়া, আসলে এইটাই হলো সেই তেতুলিয়া 0 পয়েন্ট। আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হলো বাংলা বান্ধা স্থলবন্দর, এখান থেকে 17 কিলোমিটার। আর এটা হলো সেই তেতুলিয়া 0 পয়েন্ট। এখান থেকেই মানে শুরু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া। এটা হলো তেতুলিয়া, আর আপনারা তো জানেন টেকনাফ কোথায়। তো আমরা এখন আছি তেতুলিয়া একেবারে 0 পয়েন্টে। সেই ডাক বাংলায় ঢুকবো, দেখা যাক ওখানে যে আপনাদের আমরা কি দেখাইতে পারি। তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো গাইস এটা হলো সেই তেতুলিয়া 0 পয়েন্ট। দেখেন এখান থেকে শুরু হয়েছে টেকনাফের উদ্দেশ্যে সেই বাংলাদেশের এক মাথায় তেতুলিয়া আর এক মাথায় টেকনাফ। এই যে আপনারা দেখছেন এটাই হলো সেই 0 পয়েন্ট। তো আমরা এখন ডাক বাংলার ভিতরের দিকে যাব। তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন, আপনাদের দেখাবো। এটা হলো আপনারা এখানে আসার পরে এই দেখেন এরকম একটা ভাস্কর্য আছে, আর এটাই মূলত হলো সেই 0 পয়েন্ট। এখান থেকে যে সব যে যেরকম পারতেছে তাদের ফটোশুট নিচ্ছে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই তেতুলিয়া ডাক বাংলোর ভিতরে, কারণ এখানে যে সকল রুম আছে এরা হলো সরকারি যে অফিসার আসে, সরকারি কর্মচারী বড় ধরনের, তারা আসে এখানে আসার পরে থাকে। আর ঘুরতে গেলে আসে যাবে কেন? তোমরা জানেন না, এতেই দেখাচ্ছে অনেক কিছু মেলা কিছু না। তো গাইস এই জায়গায় আসার পরে অনেক সময় বসে ওয়েট করলাম যে হয়তো আমাদের ভাগ্যটা হয়তো ভালো হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। তো আমার হাতের ডান পাশে যে নদীটা দেখতেছেন এটা হলো মহানন্দা নদী। এই নদীটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে, শুধু এই পাড়টা বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু পুরোটাই নদীটাই ইন্ডিয়ার মধ্যে। আর ওই যে দেখা যাচ্ছে নদীর ওপাশ যে তার কাটা, ওখান থেকে বিএসএফ টহল দিচ্ছে এবং ইন্ডিয়ার অনেক কিছু এখান থেকে দেখা যাচ্ছে। তো দেখি আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর পিছিয়ে যে ডাক বাংলোটা দেখতেছেন এখানে সরকারি বড় ধরনের কর্মচারী এবং এমপি মন্ত্রী, যাকে বলে বাংলাদেশের ভিআইপি গেস্ট, তারা যখন আসে তারা এইসব ভবনগুলোতেই তারা থাকে। আর ভিতরটা অনেক অনেক সুন্দর, এখানে অনেক বড় বড় গাছ। তো আপনাদের দেখাচ্ছি জেলা পরিষদ ডাক বাংলা।
তো গাইজ দেখেন এটা হলো জেলা পরিষদ ডাক বাংলো। তো আমরা আর একটা দিকে যাওয়ার জন্য সামনে আগাচ্ছি, দেখা যাক এখানে আমরা কি দেখতে পারি। তো এটা নির্মাণ পাকিস্তান আমলের সময় এটা নির্মাণ হয়েছে। তো আর এই ডাক বাংলোর পাশেই রয়েছে যে নদীটা, মহানন্দ নদী। এই নদীটা এই জায়গা থেকেই আপনার সব সময় আপনার মানে অক্টোবর নভেম্বর এই 2 মাসের মধ্যে সব সময় প্রায় সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমরা খুব চেষ্টা করলাম, এই দেখেন এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। আমরা এমন একটা জায়গায় আছি যে এখান থেকে দেখা যায়, কিন্তু চেষ্টা করতেছি কিন্তু আমরা একটু দেখতে পারতেছি না। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, দেখা যাক কি করা যায়। এগুলো আসলে তো আমাকে আবার- আপনারা চাইলে এই ডাক বাংলোয় আসার পরে আপনারা এই যে ছোট একটা টাওয়ার আছে, টাওয়ারে উঠতে পারেন। আমি এখন টাওয়ারে উঠবো, আপনারা ভিডিওর সাথে থাকবেন। টাওয়ারের ভিউটা আপনাদের দেখাবো। আসলে দেখার মতন এই জায়গা যে জন্য মানুষ ওঠে, আসলে সেটা আজকে আমাদের ভাগ্যে হয়তো আর হবে না, সময় চলে গেছে। তো টাওয়ারে ওঠার দরকার ছিল, এই জন্য আমি উঠলাম। তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যেত, কিন্তু দুর্ভাগ্য। তো আমরা আরেকটা জায়গায় যাবো। তো গাইস ফাইনালি আমি এই জায়গায় এসে একটা জিনিস দেখে খুবই একটা অবাক হলাম, যে একটা গাছ, এটা হয়তো আমাদের ওখানে গেট ফুল বলে। তো একটা গাছে 2 রকম ফুল দেখেন, একটা হলো গোলাপি আর একটা হলো সাদা। এই গাছটার বৈশিষ্ট্যই হলো এটা, একই ঢালে 2 রকম ফুল। তো এটাও এখানকার একটা সৌন্দর্য। তো গাইস আমরা মহানন্দ নদীর পার ধরে আর একটা জায়গায় যাচ্ছি, হাতে হাতে আমার রঞ্জু ভাই। এই জায়গায় আসার পরে ভাইয়ের আদর ভালোবাসা পেয়ে আমি মুক্ত। ভাই আমাদের জন্য খুবই খুবই কষ্ট করছে, প্রত্যেকটি জায়গায় আমাদের নিয়ে গেছে। আমরা ভাইয়ের বাসাতেই আছি এবং আমার বাবাও খুব ভালো, আমাদের খুব আদর সম্মান করেছে। আমরা খাওয়া দাওয়া করে 3 ভাই বেরোয়েছি, পিছনে আমার এক ব্রাদার আছে। তো মূলত এখান থেকেই এখানে, কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা সকাল থেকে ট্রাই করতেছি, দেখতে পাচ্ছি আসলে আমরা আবার নেক্সটে দেখেন যে কত সুন্দর চা বাগান, এই মহানন্দ নদীর পাড় দিয়ে অনেক সুন্দর সুন্দর চা বাগান, মানে খুবই একটা অদ্ভুত একটা মায়াবী পরিবেশ। মানে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, প্রকৃতির সাথে কিভাবে মিলেমিশে আছে, সবুজ এবং নীল আকাশ। আসলে আমরা আদর করতেছে। আমার জানাতে দেখতেছেন তেতুলিয়া মডেল থানা, এটাই হলো সেই মহানন্দ নদীর পাড়ে এই তেতুলিয়ার যে থানা, এটা হলো এই থানাটা। তো আমরা এখানে মসজিদ আছে আমাদের, এখন আমরা এখানে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে তারপরে আমরা নেক্সটে এখান থেকে বেরোবো। এটা হলো মসজিদ। তো গাইস ফাইনালি আমরা আর একটা স্পটে চলে আসলাম। এই যে আমার পিছে দেখতেছেন যে বাতি জ্বলতেছে, এটা হলো বিএসএফ ক্যাম্প। এটা হলো সেই মহানন্দ নদী
এই নদীটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে, আর আমি যে পাড়ে দাঁড়া আছি এটা হলো বাংলাদেশের মধ্যে। তো এখান থেকে আমার যত সম্ভব ধারণা হয়তো সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাইতে পারে, কিন্তু হালকা হালকা একটু অনুভূতি হচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার না। তো আমরা ওয়েট করব সকাল পর্যন্ত, দেখা যাক আমরা দেখতে পারি নাকি। আর এখানকার ভিউটা অসাধারণ, কারণ আমরা অনেকগুলো জায়গা স্পটে ঘুরেছি, কারণ এজন্য আমাদের হাতে সময়ও নেই এখানে আসতে, আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ঘুরতেছি, দেখা যাক। আরেকটা ক্যাম্প দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো আমাদের মতন এখানে অনেকে আসছে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু তাদের হয়তো আমাদের মতনই ভাগ্যটা হয়তো দেখতে পারে নাই। তো আপনারা চাইলে এখানে অনেক কিছু কিনে খাইতে পারেন, নিয়ে যেতে পারেন নিজের আত্মীয় স্বজনের জন্য, এখানে সে ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে এসে বসতেও পারেন। দেখেন এটা হলো আপনার বসার জন্য, আর আপনার নিচেই নদীটা। এই দেখেন গাইস, অনেক অসাধারণ ভিউ। কারণ যদি আমি কালকে সকালে যদি এই জায়গায় আসতে পারি আপনাদের অবশ্যই দেখাবো। আর নদী পার হয়ে এসেও এই পাশে আপনারা দেখছেন এটা হলো বিএসএফ এর ক্যাম্প। আসলে এই নদীটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে, শুধু এই পাড়টা আছে বাংলাদেশের মধ্যে। তো এই জায়গার ভিউটা অনেক সুন্দর। কালকে যদি থাকি দিনে, তাহলে অবশ্যই আমি এখান থেকে একটা ড্রোন ফুটেজ নেব। তো দেখা যাক আপনাদের কি দেখাইতে পারি, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনারা তো ক্যামেরাতেও বুঝতে পারছেন। তো আমাদের সাথে থাকবেন। বাংলাদেশের সব থেকে সুন্দরতম আর একটা জায়গা, এটা হলো তেতুলিয়া পঞ্চগড়। তো গাইস, আমি দাঁড়া আছি মহানন্দা নদীর তীরে। এখান থেকেই আপনার সেই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা 2 দিন ধরে এখানে অপেক্ষা করতেছি। 2 দিনের মধ্যে একদিনও এখন পর্যন্ত দেখতে পারি নাই, তবে হালকা হালকা একটু দেখা যাচ্ছে, মানে কোনো রকম, কিন্তু সেরকম ভিউটা হচ্ছে না। তো আসলে এখানে অনেক মানুষ আছে। আমি একটু নদীর নিচে আসছি, এই যে পাড়ের দিকে, আর এই দেখেন অনেক উপরে ওই যে অনেক মানুষ আছে এখানে। এটা হলো ডাক বাংলো। এই ডাক বাংলোয় আপনারা চাইলে এখানে রুম হয়তো যদি ভাগ্যক্রমে পাইতে পারেন, যদি কোনো গেস্ট না থাকে, এখানে বড় বড় সরকারি অফিসার যারা তারা এখানে আসে থাকে। তো আমরা এখানে আসার পর আমার সাথে যে ভাই আসছে, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, তো ভাইয়ের পরিচিত কিছু লোক ছিল, তাদের ওখানে আমরা উঠছি। আমাদের খাওয়া দাওয়া থাকা সব তাদের ওখানেই। আর সবচেয়ে বড় কথা, আসলে আজ 2টা দিন ধরে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেক চেষ্টা করতেছি। 2-3টে স্পটে গেছি, কি দেখতে পারি নাই, কিন্তু মানে যেভাবে দেখা যায় কুয়াশা আছে হালকা হালকা, ওটা বোঝা যায় না, মানে ক্যামেরায় যে ধরার মতনও হয়তো কোনো ভালো ক্যামেরা হইলে পরে হয়তো ধরা যাইতো। তো আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন অবশ্যই, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখলে আপনাদের মন ভালো হবে, কারণ এটা ব্রেনের জন্য একটা ভালো জিনিস। সবুজ প্রকৃতি দেখলে পরে মাথার সব কিছুই আপনার ভালো থাকবে। তো গাইস, আমরা আছি এখন তেতুলিয়া ডাক বাংলোর নিচে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ, আর আমার মতন হাজারো মানুষ এই শীতের সকালে 5টার সময় উঠছি, উঠার পরে আমি নিজেই বাইক চালাই এখানে আসছি।
কারণ আমরা যে ভাইয়ের বাসায় আসছি কালকে সারাটা দিন ভাই আমাদের সব জায়গায় ঘুরাইছে এবং আমি আজকে নিজেই বাইক চালাই এখানে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আছে এই সকাল সকাল মানে পাথর উঠাচ্ছে নদী থেকে। এই দেখেন যে পাথর এই এই নদী থেকে পাথর উঠা এখানে রাখছে, কারণ তারা এই নদীর উপরে অনেকেরই জীবিকা আছে, এই নদী থেকে তাদের জীবিকা তারা অর্জন করে। তো গাইস, এটা হলো ইন্ডিয়া। এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার পাহাড়। এই যে এই সাইডটা একটু মানে কোনো রকম একটু দেখা যাচ্ছে, হয়তো আমি জুম দিলে হয়তো আপনাদের দেখাইতে পারবো। আপনারা এই তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা কিভাবে ঘুরতে আসবেন? তো আমরা তো আসছি রাজবাড়ী জেলা পাংশা থেকে। আমাদের এই কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা কিভাবে আসছি, কত টাকা খরচ করছি, আমরা লোকালভাবে আসছি ভেঙে ভেঙে। যে আমরা যেহেতু এখানে আসবো লোকালভাবে, এই জন্য আসছি যে একটা মানুষ বুঝুক যে কিভাবে ভেঙে ভেঙেও আসা যায়। তো ভিডিওতে সব থাকবে, অবশ্যই আপনারা দেখবেন। আর আমি দেখি আপনাদের মানে একেবারে নিরাশ করব না, যেহেতু আমি 2টা দিন এখানে আসছি এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, ঘুরতেছি, অনেক জায়গায় ঘুরেছি। তো হয়তো ভিডিওটা অনেক লং হইতে পারে, অবশ্যই ধৈর্য ধরে আপনারা দেখবেন এবং ভিডিওর সাথে থাকবেন। আমি দেখি আপনাদের দূর থেকে হয়তো কিছু দেখাইতে পারি নাকি। তো গাইস, মেঘের অবস্থা খুবই খারাপ, কারণ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আপনারা হয়তো দেখতে পারছেন যে আমি ক্যামেরাতে জুম করে নিয়ে আসছি, দেখেন ওই যে দেখা যাচ্ছে যে মেঘালয় যে পাহাড়, এইটাই মূলত সেই বরফের পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে। হয়তো ওয়েদার ভালো থাকলে পারে হয়তো পুরো ভিউটা নিতে পারতাম। দেখেন এইটাই হলো মূলত সেই কাঞ্চনজঙ্ঘা। আসলে উপরাল্লার কি বা যে বিধাতা কি সৃষ্টি করেছে, কি অপরূপ সুন্দর দেখে। এখানে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আসে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো আজকে আপনারা ভিডিওর সাথে থাকবেন, হয়তো ভিডিওটা অনেক লং হবে, তবু আমি আপনাদের দেখাবো। তো গাইস দেখেন, এখানে হালকা একটু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। গাইস, আমার পিছে হালকা হালকা ভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হয়তো আর একটু আমরা ওয়েট করব, হয়তো এর চেয়ে একটু ভালো দেখা যাইতে পারে। আমি দেখতে পাচ্ছি যে হালকা হালকা মানে যেহেতু এখন শীতের সময় কুয়াশা, হালকা হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, আমি পুরো ভিউটা আপনাদের দেখাবো। তো গাইস, আমি এখন এই মহানন্দ নদীর নিচে যাব, দেখা যাক। আমি অনেকটা নিচে আসছি, দেখি এখানে আসলে কি আছে। যেহেতু এটা আমি এখন ইন্ডিয়ার মধ্যে চলে আসছি, কারণ এটা হলো আপনার বিএসএফের ক্যাম্প। এই যে পাশে বিএসএফ ক্যাম্প, এই যে মানুষ সকাল সকাল পাথর তোলা নিয়ে ব্যস্ত, এখানে অনেক লোক আসে। তো আসলে এটা হলো মূলত সেই মহানন্দ নদীর সেই পাড়টা। আমি উপর থেকে অনেক নিচে আসছি, দেখেন এখানে বড় বড় বলক। তো এই এই পাথর, এখান থেকে পাথর তোলার পরে তারা পাথর বিক্রি করে। আর মূলত এখানকার সব থেকে আয়ের উৎসব হলো তেতুলিয়া মানুষের আপনার ধানটাই সবচেয়ে বেশি। বিঘার পর ধান, প্রচুর ধান এখানে। আর আপনার দ্বিতীয়ত আছে পাথর, তৃতীয়ত আছে চা। এই 3টা জিনিসের উপর এখানকার মানুষের জীবিকা নির্ভর। আর হয়তো আপনার থাকতে পারে হয়তো কোনো চাকরি বাকরি, কিন্তু মূলত এই 3টা জিনিসের পরই তেতুলিয়ার মানুষের জীবিকা। আমি এখানে এসে অনেকের সাথে কথা বললাম, যেটা জানতে পারলাম। তো আমার পিছে দেখেন, এইটাই সেই মহানন্দ নদী। তো এই নদীর স্রোত সবসময় চিকচিক পানি, সবসময় স্রোত আছে, যেহেতু এটা পাহাড়ের ঢলের পানি আসাম থেকে আসে। আপনারা জানেন যে আমি যেখানে আছি এখান থেকে সিকিম 140 কিলোমিটার। তো আমি সিকিম গেছি আসলে মূলত নিজের দেশ থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখার একটা মজাই আলাদা, অনুভূতি আলাদা। আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় 650 কিলোমিটার দূর থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি। 2 দিন ধরে অপেক্ষা করতেছি, তারপরেও মানে দেখতে পাইলাম অবশেষে, কিন্তু মানে না দেখার অবস্থা, এরকম অবস্থা।
তো দেখেন গাইস, এইটা হলো মূলত সেই নদী, মহানন্দ নদী। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস, মহানন্দ নদীর পাড় দিয়ে এদের এরকম সুন্দর সুন্দর ছোট ছোট টিলা জাতীয় পাহাড়ের মতনই চা বাগান। এই যে দেখতেছেন, এটা অনেক বড় হয়েছে গাছগুলা। দেখেন, আমার চেয়ে অনেক বড় এই চার গাছগুলা। এখানে অনেক পাখি দেখা যাচ্ছে। তো আসলে এই পাশেও চার গাছ, এই পাশেও চা বাগান। আর এখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা হয়তো হালকা হালকা দেখা যায়, কিন্তু আসলে মানুষ অনেক কষ্ট করে এখানে 2 দিন 1 সপ্তাহ থাকার পরেও তাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা মিলতেছে না। তো আমরা হয়তো নিরাশ হই নাই, হালকা একটু আমরা দেখতে পাচ্ছি। তো আসলে ভিউটা অস্থির, কিন্তু এখানে শত শত মানুষ আসছে এই ভোরবেলা 5টার সময় উঠে, এই সকালবেলা তারা কাঞ্চনজঙ্ঘা দেখবে। আসলে তাদের মনে অনেক কষ্ট। আর সবচেয়ে বড় কথা, এখানে নির্দিষ্ট করে কেউ বলতে পারে না যে কোন সময় যে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে পাশে চা বাগান। তো আমার মতন অনেকেই ঘুরতেছে, যে যেরকম যেখানে পারছে ঘুরতেছে। এটা হলো চা বাগান এই মহানন্দ নদীর পাড়ে। কারণ মহানন্দ নদী আর বাংলাদেশ একই সাথে, পুরো নদীটা ইন্ডিয়ার মধ্যে, আর শুধু এই পাড়টা বাংলাদেশের মধ্যে। এই দেখেন, এটা নদী। আর ওই যে আপনার দেখা যায়, হয়তো আপনারা দেখতে পারছেন কিনা জানি না গাইজ, দেখেন আপনার দেখা যাচ্ছে কিন্তু হালকা হালকা। আমি আপনারা একটু জুম করে আপনাদের দেখাই। তো গাইস, আমরা ফাইনালি একেবারে মহানন্দ নদীর নিচে নেমে পড়ছি। এই যে এক চাচা, এই আঙ্কেল এখানে পাথর তোলে এই নদী থেকে। আসলে আমরা শুধু দেখছি, কাছ থেকে কখনো দেখি নাই। এই দেখেন, এটা হলো পাথর তোলার জন্য যে কোদালটা দরকার সেটা। আর এটা হলো ছেকনি। এটা দিয়ে জলের মধ্যে এইভাবে করে ছেঁকার পরে যে পাথরগুলা হয়, তারা এই যে আপনার দেখেন, এই যে বেলুন, এটা হলো নদীর উপরে ভাসে থাকে। থাকার পরে এটা যখন পানি দিয়ে তারা দেবে, এটা একেবারেই পাতলা। তারপরে যত পাথর হবে তারা টাইনে নিয়ে আসবে। তাদের মানে যে ওয়েটটা এখানে হওয়ার দরকার, খুব সহজভাবে ইজিভাবে তারা এটা টাইনে নিয়ে ডেঙ্গায় চলে আসে। এইভাবেই তারা এখান থেকে পাথর সংগ্রহ করে। দেখেন, এই যে নদীর কি স্রোত। মূলত আসলে আমি কখনো আগে এইভাবে মানে পাথর কিভাবে তোলে বা পাথর কিভাবে করে, আমি এইভাবে কখনো আমি দেখিনি। এটাই হলো মূলত সেই পাথর তোলার পরে যেই জায়গা রাখে। এই যে এটা বড় একটা বেলুন, তার মাঝখানে এইভাবে আপনারা দেখেন, এইভাবে করা, এর উপরে পাথর রাখে। রাখার পরে তারা এটা টান নিয়ে আসে। এই যে এটা এটা কি, এটা যে আশ্রান। হ্যাঁ, এটা দিয়ে আমরা পাথর টানি। তো গাইস দেখেন, তারা এইটা দিয়ে পাথর টানে, টানার পরে ওইটার ভিতর দেন, সেকনির ভিতর দেয়। তো এটা দিয়ে যখন তারা পাথর টানে নিয়ে আসে, টেনে নিয়ে আসার পরে এটার মধ্যে দেয়। এটার মধ্যে দিয়ে শেখার পরে তারা যে পাথরগুলো হয়, তারা সেই এইখানে পাথরগুলো রাখে। রাখার পরে তারপরে যখন মানে এটা ভর্তি ভর্তি হয়ে যায়, তখন তাই নিয়ে ডানায় নিয়ে আসেন। ডানায় নিয়ে আসার পরে এখান থেকে আবার উঠায় উপরে নিয়ে যান। এটা হলো মূল। তা প্রতিদিন কি রকম টাকার পাথর পান? উপস্থিত পাথর সেরকম পাওয়া যায় না। এখানে আপনার প্রত্যেকটা দিন কত শ্রমিক এই পাথর উৎপাদন করে, তোলার সাথে থাকে? এখন কম, আগে ছিল বেশি, এখন কম। আগে বেশি ছিল। আচ্ছা, আমরা একটা জিনিস দেখলাম,
এই নদীটা ওই পাশে নদী নেই, নদীটা এই পাশে চলে আসে, মানে এই পাশে বেশি পরিমাণ পাথর তোলা হয়, সেই জন্য কি এরকম? না, পাথর তো ওই সাইডেই, কিন্তু ওই সাইডে পাথর তোলা হয়, কিন্তু এই সাইডে আমাদের পানি নেওয়াটা সবসময় এই পাশ দিয়ে। ও, আর ওই যে এক ভাই দেখতেছি একেবারে ইন্ডিয়ার ভিতর যা পাথর তুলে দেয়, ওটা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? না, ওরা বাংলাদেশ। উনি ওখানে গেছে, বিএসএফ কিছু বলবে না? না, বেশি বলে নাই। মানে জানে যে আপনারা এখান থেকে হ্যাঁ, আমরা পাথর তুলে আমরা আপনাদের কাজ- জীবিকা হ্যাঁ। অর্জন করেন, আমরা এই জন্য কাজ করতেছি, এই জন্য কাজ- কিছু বলে কিছু বলবে না। ওনারা মাঝে মাঝে ওখানেও চলে আসে। না, আসে আসে বেড়ায় দেখে যায়। এই যে এই চা বাগান তো সব ইন্ডিয়ার চা বাগান, ওটাই আর ওই সাইড দিয়ে রাস্তা যে তার কাটা দেখা যাচ্ছে। হুম। তো আমরা কাকার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, কিছু অজানা তথ্য। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। পিছিয়ে এই যে অনেক মানুষ আমার মতনই, তাদের স্বপ্ন হয়তো ধূলিসাৎ হয়ে গেছে, হয়তো আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, ইনি এখন চলে যাবে নদীতে, এই যে নেমে যাচ্ছে, দেখেন। এভাবেই টানার পরে চলে যাবে নিচে যাওয়ার পরে। তো যেভাবে আপনার কুদায় দেখালাম, ছাঁকনি দেখালাম, তারা ওইভাবেই তারা পাথর সংগ্রহ করে। আর এই যে নদীর কি স্রোত, এখানকার পানি খুবই সুন্দর, একেবারে চকচকে ঝকঝকে চলে যাচ্ছে। হয়তো নদীটা হয়তো খুবই শীতল পানি, কারণ এখন শীতের সময়। আর নদীর নদীর স্রোতটা মানে খুবই ধীর গতিতে হচ্ছে, কারণ একেবারেই পানি শুকা গেছে। এই যে উনি হাঁটিয়ে একেবারে মধ্যে নদী চলে গেছে, তবু হয়তো 1 ফিটেরও মনে হচ্ছে কম পানি আছে। আপনারা দেখতেছেন গাইজ, দেখেন একেবারে চলে গেলে, এখন একেবারে মধ্যে নদী চলে গেছে। তো উনি ওখান থেকে পাথর সংগ্রহ করবে। তো গাইজ, আমার মতন এখানে অনেক আসছে, অনেক দূর থেকে, অনেক জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছে শুধু এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো আসলে আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো, দেখি ভাইয়ের অনুভূতিটা কি। ভাই, আপনি আসছেন তো আজ 2 দিন, জি। তো এখানে আসার পরে দেখছেন? আসলে আমি খুব হতাশ, দেখতে পারি না এখন পর্যন্ত। হালকা দেখা গেছে। আর হচ্ছে এখানে দেখার মতো যেটা মনে হয়েছে, এই যে আপনার চা বাগান, সমতল চা ভূমির চা বাগানটা, দেন হচ্ছে আপনার এই নদী, ফার্স্ট যে নদীটা পড়লো, ওইটার নদীটার নাম জানি কি, মহানন্দা নদীর একটা শাখা। এই দুইটা জিনিস আমার খুব ভালো লাগছে। আর এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাইনি। তো গাইজ, আপনারা তো সব কিছু শুনলেন। এই যে আমার আর এক ব্রাদার, তো বাইরের অনুভূতিটা কি এই জায়গায় আসার পরে? অনুভূতি আসলে আমারও সেম, চা বাগানটা ভালো লাগছে, নদী, কিন্তু যার জন্য যেটা দেখতে আসছি সেটা আসলে দেখতে পারিনি। কালকে বিকালে একটু হাফসাসা দেখা গেছে, এটাই আর কি ভাই, আমরা হতাশ আর কি, দেখতে পারিনি। আসলে প্রধান আকর্ষণটাই এখন আমাদের বাদ রয়েছে, তো আমরা চেষ্টা চালাচ্ছি আপনাদের দেখানোর জন্য। কাঞ্চনজঙ্ঘা কই আছে আর আমরা কই আছি সেইটাই তো আজ দেখবো। কত বেলা কাঞ্চনজঙ্ঘা দেখা না যায়। তো গাইস, আসলে এই তেতুলিয়া আসার পরে সব থেকে বড় যে অনুভূতি, আমার পিছিয়ে আছে ইঞ্জিনিয়ার মিজান ভাই। তো ভাইয়ের এক কলিগের বাসায় আমরা উঠেছি। তাদের ব্যবহার খুবই ভালো এবং আমাদের খুব আদর সম্মান করতেছে। এবং আমরা এখানে 2 দিন আসছি, 2 দিন আমাদের পিছে অনেক সময় দিয়েছে। এই যে বাইক চালাচ্ছি, সে ভাইয়ের বাইক, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে আমাদের গাড়ি বাইক করে যেতে হবে, ঘুরে বেড়াচ্ছে। এই যে ভিউটা দেখেন, এই যে বাকি এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু মানে ততটা ভিউ না। এই জন্য আমরা আর একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক সেই জায়গায় যাওয়ার পরে আমরা ওখানে কি দেখতে পাই। এই জন্য আপনাদের ভিডিওর সাথে আমরা মানে ভিডিওটা অনেক লং হয়েছে আমি জানি, কিন্তু
তবুও যেহেতু আসছি এই তেতুলিয়ার কোনো কিছুই আমরা বাদ রাখবো না, সব কিছুই আমরা আপনাদের দেখাবো। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর এখানে পাশে এটা কি কোরই গাছ না শাল গাছ? এই দেখেন এরালি তেতুলিয়া লাভ দেখেন, মানে এই জায়গা দেখার মতো অনেক কিছু আছে। তো আমরা আর একটা জায়গায় যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর সব থেকে বড় কথা যে আসলে ঘরে বসে থেকে কোনো কিছু হয় না, আপনারা প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যান, তাহলে আপনাদের মন সব সময় ভালো থাকবে। আর আপনাদের ফ্যামিলিদের সময় দেবেন, কারণ আমাদের ফ্যামিলিকে আমরা বলছিলাম আসার জন্য, অনেক রিকোয়েস্ট করছি, তারা আমাদের সাথে আসে নাই। কারণ এখন যেহেতু শীতের মৌসুম, অনেকেরই বেবি আছে ঠান্ডার কারণ রোগের জন্য, এই জন্যে আসে নাই। কিন্তু এটা হলো তেতুলিয়া থানা। মহানন্দ নদীর পাড়ে এই থানাটা। তো গাইস ফাইনালি আমরা রাতে যেখানে আসছিলাম সেখানে আসলাম। এই মুহূর্তে আমার পিছনে দেখেন হাজার হাজার মানুষ পাথর সংগ্রহ করার জন্য তারা মহানন্দ নদীর মধ্যে চলে গেছে। এই যে যাচ্ছে তারা এই বড় বড় ইয়ে নিয়ে, জানি না কিভাবে তারা নদীর মাঝখানে এরকম টানাটানি করার পর পাথর তোলে। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক দূরে একটা ব্রিজ। আর কাঞ্চনজঙ্ঘা আসলে আজকেও পুরোভাবে মানে দেখা যায়নি, তো এখান থেকে হালকা হালকা হয়তো কিছুটা অনুভব করা যাচ্ছে এখান থেকেও, আপনাদের সেটাও দেখাবো। তো ভিডিওর সাথে থাকবেন। এই তো খুঁড়েছি। ফটো হ্যাঁ খুঁড়েছি তো। অনেকগুলো তো হয়ে গেছে একেবারে, তো ওটি তো ভেঙে যাবে। ভাঙিয়ে যাবে গাড়িটা দেবো। তো গাইস আমি এখন একেবারে নদীর মাঝখানে, যেখান থেকে পাথর একেবারে সরাসরি তোলা দেখা যায়। এই যে এরা যেসব সরঞ্জাম নিয়ে এখানে আসছে, এই দেখেন যে তারা কিভাবে নদীর ভিতর থেকে মানে পাথর তুলতেছে দেখেন। মানে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে মানুষ অনেক কিছু এখানে দেখতে পায়। এই যে পাথর তোলা দেখা মানে স্বচক্ষে দেখা খুবই একটা মানে আনন্দময় ক্ষণ। কিভাবে তারা পাথর সংগ্রহ করতেছে, অনেক চারিদিকে অনেক মানুষ দেখেন, অনেক লোক আছে এখান থেকে পাথর সংগ্রহ করে। তো আর সব থেকে বড় কথা যে এখানে আসার পরে আমি কথা বললাম এখানকার স্থানীয় লোকের সাথে। তো আসলে এটা যে কখন দেখা যায় মূলত কেউ বলতে পারে না, তবে একটা আঙ্কেল বলল যে জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই 2 মাসে এই পাহাড়টা এই 2 মাসের মধ্যে দেখা যায়, কিন্তু কোন দিন দেখা যাবে এটা কেউ কখনোই বলতে পারবে না। তো আসলে আমার মতন অনেক মানুষ আসছে। এই যে আমার এক আপু, ও পাথর তুলতেছে দেখেন, পাথর ফুটতেছে ফুটে এই যে এই জায়গাটা। আপু শোনো, আপু শোনো, এই যে দেখেন এই যে পাথর। তো এই পাথরগুলা এই নদী থেকে খুঁটে খুঁটে এই জায়গা প্লেটের উপর রাখছে। তো আসলে এখান থেকে অনেক মানুষ দেখলাম এখানে বালুর মধ্যে পাথর কুড়ায়। তো হয়তো কেউ পায় কেউ পায় না। আর এটা কি, এটা হলো এখানকার মাটি। কিভাবে দেখেন যে তারা পাথর তুলতেছে। এখানকার বালু অন্যরকম, লাল বালু, স্রোতের সাথে বালি চলে যাচ্ছে। আসলে এখানকার লাল বালি, আমার এদিকে এরকম বালি নাই, এটা মোটা বালি বলে হয়তো।
অনেক মানুষ। এই যে বিএসএফ ক্যাম্প, এটা হলো ওই যে ওখানে বিএসএফ থাকে। আর মূলত এই নদীটা আমি এখন আছি পুরোটাই ইন্ডিয়ার মধ্যে, এই নদীটাও ইন্ডিয়ার মধ্যে। শত শত মানুষ সকাল থেকে এখানে পাথর তোলা নিয়ে ব্যস্ত। আমি আপনাদের একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা। তো গাইস, আজকের মতন আমি এখান থেকে বিদায় নেব, কারণ আমার ভিডিওটা হয়তো অনেক লং হইতে পারে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। আর এখানে আসার পরে অনেক কিছু জানতে পারলাম। মূলত এখানকার মানুষের জীবিকা মূলত 3টে জায়গা থেকে হয়। সেটা হলো, একটা হলো ধান, দ্বিতীয়ত পাথর, তৃতীয়ত হলো চা। এই মহানন্দ নদীর ভিতর থেকে অনেক পাথর তারা তোলে প্রতিটা দিন। এখান থেকে প্রচুর পাথর তোলে তারা। আর এখানকার ভিউটা একেবারেই অসাধারণ একটা ভিউ, কারণ এই নদীতে এক সময় অনেক স্রোত থাকে, কিন্তু এখন নদীতে পানি নেই, অল্প একটু পানি আছে। সেখান থেকে তারা পাথর সংগ্রহ করতেছে। আর পাশে যে নদীর যে পাড়টার উপরে যে পাড়টা, দেখেন অনেক মানুষ সেখানে ছবি তোলা নিয়ে তারা ব্যস্ত। আমি অনেকটাই নিচেই আসছি নদীর, তো অনেক মানুষ এখানে সকাল থেকে পাথর তুলতেছে। তো আসলে আমি যতটুকু পারিছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর একেবারেই যে খালি হাতে ফিরে যাব তা না, হালকা একটু সিলাইটভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি, তো সেটাই আপনাদের দেখাবো। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন এই ধরনের ভালো ভালো ভিডিও যেন আপনাদের দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকে চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।